হেই, কি অবস্থা সবার? রঘু ডাকাত মুভির এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। এবছর পুজোয় মুক্তি পেয়েছে সুপারস্টার দেবের রঘু ডাকাত। নামে ডাকাত হলেও প্রকৃতপক্ষে সে গরিবের বন্ধু। রঘু ডাকাত কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং সত্যিকার অর্থেই ভারতবর্ষে তার অস্তিত্ব ছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও নিজের লেখায় রঘু ডাকাতের কথা উল্লেখ করেছেন। লোকমুখে প্রচলিত আছে সে নাকি ডাকাতি করার আগে জমিদারদের কাছে আগাম চিঠি লিখত। ডাকাতির তারিখ ও সময় চিঠিতে লেখা থাকতো, কিন্তু তারপরেও রঘু ডাকাতকে কেউ ছুঁতেও পারত না। সে দল বেঁধে গিয়ে জমিদারদের রাজত্বে লুট করত, আর সেই সব ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। তবে রঘু ডাকাত মুভির শুরুতেই আমাদের জানিয়ে দেওয়া হয় এই মুভিটি কোনো ঐতিহাসিক গল্প বা বিশেষ কোনো রঘু ডাকাতের চরিত্রের উপর নির্মিত হয়নি। এরপর একজন বৃদ্ধ লোক গ্রামের ছেলেবুড়ো সবাইকে নিয়ে গল্প বলছিল, তাদের পূর্বপুরুষদের উপর শোষণ আর নির্যাতনের গল্প। সিপাহী বিদ্রোহের পর বাংলার মানুষ যখন একটু সুখের স্বপ্ন দেখছিল, তখনই এই দেশে আসে তন্দ্রানির শাসন। দেশের সাধারণ চাষিদের নীল চাষে বাধ্য করছিল। জমিদার আর ইংরেজরা মিলে সাধারণ চাষিদের উপর জুলুম অত্যাচার শুরু করে এবং জমিদাররা জোর করে চাষিদের জমি লিখে নেওয়া শুরু করে। জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। এমনই একদিন এক ইংরেজ যখন একজনের উপর অত্যাচার করছিল, তখন সে বলে যে আর কত অত্যাচার করবে, ও আসছে তোমাদের ধ্বংস করতে, ও আসছে। ইংরেজ জিজ্ঞেস করে ও কার কথা বলছে। পাশ থেকে বলা হয় যে হুজুর, ও মা কালীর ছেলে, অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। এই কথা শুনে ওই ইংরেজ আরও রেগে যায়, বেত্রাঘাত শুরু করে আর বলে ডাকো তাকে আর তোমাকে বাঁচাতে বলো। ঠিক তখনই রঘুকে দেখা যায় দূর থেকে নিশানা করে আর একটা তীর ছোড়ে যেখানে রঘুর নিশানা ছিল। ওই লোকটা ইংরেজকে দেখিয়ে বলে ওই দেখ, তোর জম আসতেছে। ঘোড়ায় সওয়ার হয়ে দলবল নিয়ে চলে আসে রঘু। ইংরেজ সৈন্যদের সাথে শুরু হয় যুদ্ধ। রঘুর সামনে কেউ দাঁড়াতেই পারে না। একে একে সবাইকে শেষ করে দেয়া হয়। এবার শুধু সেই ইংরেজ প্রধান। রঘু তাকে ধরে নিয়ে ঝুলিয়ে দেয়, ঠিক যেভাবে সে সাধারণ মানুষের উপর অত্যাচার করত। রঘু ওই গরিব লোকটাকে বলে তোমাকে যতটা আঘাত করা হয়েছে, এবার তুমি ওকে গুনে গুনে ঠিক ততটা আঘাত করো। লোকটা মনের সুখে ইংরেজকে বেত্রাঘাত করতে থাকে। এবার রঘু ওই ইংরেজের নাম নিয়ে বলে এই অত্যাচার বন্ধ কর ডাঙ্কান, নয়তো এবার পড়েছে বেতের বাড়ি, পরের বার পড়বে রঘুর থাবা। এরপর গরিব চাষিদের মুখে হাসি ফুটিয়ে বিদায় নেয় রঘু। যে নীলের জন্য এত অত্যাচার, তার পেছনে ছিল একজনেরই শয়তানি, রুদ্রপুরের রাজা অহিন্দ্র বর্মন। সে তার লোকদের শাস্তি দেয়, কারণ তারা থাকতে বন্দি চাষিরা মুক্তি পেল কিভাবে? ডাঙ্কনকে মারা হলো, আর রঘুই বা এসবের খবর পেল কিভাবে? অহিন্দ্র নায়েবকে জিজ্ঞেস করে রঘু কোথায় থাকে। নায়েব বলে ওই তো জঙ্গলে। অহিন্দ্র বলে জঙ্গলে বাঘ, সিংহ, হরিণ, পাখি সবই আছে। কয়টা শেয়ালকে খুঁজতে এত বেগ পেতে হচ্ছে কেন? নায়েব জানায় খুব শীঘ্রই তাকে খুঁজে বের করা হবে। অহিন্দ্র জানতে চায় নীল চাষের জমি প্রস্তুত কিনা। নায়েব বলে জমি প্রস্তুত, কিন্তু শুধু নীল চাষ হলে দেশে চালের অভাব দেখা দিবে। অহিন্দ্র বলে অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ হবে, চাষিরা না খেয়ে মরবে। আপনি নীল চাষের ব্যবস্থা করুন আর কোষাগার নীল কর দিয়ে পূর্ণ করুন। অর্থাৎ এই রাজার কাজ ছিল চাষিদের দিয়ে নীল চাষ করে খাজনা আদায় করা, আবার সেই নীল নামমাত্র মূল্যে কিনে নিয়ে ইংরেজদের কাছে বিক্রি করা। নায়েব বলে যে কিন্তু হুজুর, রঘু যে মাসে দুবার ডাকাতি করছে, বিপদের চাষিদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের খাজনা আর নীল তো নীলকুঠি অবধি আনতেই দিচ্ছে না, বিলেতে পাঠানো তো দূরের কথা। কিন্তু অহিন্দ্রর প্রশ্ন হলো রঘু কেন শুধু তাদের পেছনে লেগে আছে? রঘু কি তাদের মতলব জানে? ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাত হলে মানুষ ভয় পায়, আর বিদ্রোহী হলে পূজা করে। নায়েব আস্তে করে বলে লোকে বলে যে রঘু নাকি মা কালীর বেটা। দেখা যায় জঙ্গলের মধ্যে বিশাল এক জনগোষ্ঠী, এটাই রঘু ডাকাতের ডেরা। সবাই মিলে হই হুল্লোড় করে দেবীর পুজো করছে। অন্যদিকে অহিন্দ্র রাজার সৈন্যরা মশাল নিয়ে রঘুর খোঁজ করছে। তখন কালী দেবতা তাদের সামনে এসে দাঁড়ায়, আর পিছন থেকে রঘুর লোকেরা তাদের শেষ করে দেয়। সারা রাত ধরে রঘুর গ্রামবাসীরা উৎসবে মেতে থাকে। ওই গ্রামের সবাই রঘুকে সম্মান করে। ছোট বাচ্চারা ছোট থেকেই রঘুর মতো হতে চায়। একটা ছেলে রঘুর ব্যবহৃত রামদা উঠানোর চেষ্টা করছিল, কিন্তু পারে না।
রঘু মাথায় হাত রেখে বলে, আর একটু বড় হলেই পারবে। এ সময় এক পাগলা দৌড়াতে দৌড়াতে এসে রঘুকে জানায়, কাল ইংরেজরা বাজারে আসবে ঘোড়া বিক্রি করতে। রঘু ডামরুকে বলে, চল বাজারে যাব। রঘুর মা বলে, কোনো দরকার নেই, এখন অহিন্দ্রর লোকেরা বাজারে নজর রাখছে, আমাদের অনেক ঘোড়া আছে, ঘোড়া লাগবে না। রঘু বলে, লোকে বাজারের জিনিস কিনলে দাম হয়, আর রঘু কিনলে হয় নাম। বাজারে যাব, আর ঘোড়াও কিনব, সবার সামনে অহিন্দ্র বর্মনের নাক কাটব, তবেই তো আমরা ডাকাত। গুঞ্জা কাছে এসে আহ্লাদ করে বলে, বাজার থেকে আমার জন্য কি আনবি? লাল লাল চুড়ি? রঘু বলে, তোর জন্য যা আনবো দেখে তাক লেগে যাবে। বোঝা যায় গুঞ্জা মনে মনে রঘুকে পছন্দ করে। ওদিকে দেখা যায় দেশের সকল জমিদারকে নিয়ে ইংরেজ লিডার ফার্গুসন একটা মিটিং করে। সেখানে সে সবার উদ্দেশ্যে বলে, আমার পরিকল্পনা খুবই সহজ, আমি আজ তোমাদেরকে আমার পরিকল্পনা জানাবো এবং তোমরা সেটা বাস্তবায়ন করবে। তোমরা জানো গত কয়েক মাস ধরে আমরা খাজনা ও নীল সংগ্রহ করা শুরু করেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের দরকার 1,00,000 রুপি এবং 1000 টন নীল, যাতে ইংল্যান্ডের লোকেদের নীল কর না দিতে হয়। তাদের মধ্যে একজন রাজা বলে, এত টাকা, এত নীল, প্রজাদের মধ্যে আর কত খাজনার চাপ বাড়াবো? সব ধানের জমিতে যদি নীল চাষ শুরু হয়, দেশে তো দুর্ভিক্ষ নেমে আসবে। ফার্গুসন ধমক দিয়ে বলে, সেটা চিন্তা করা তোমার দায়িত্ব না, তোমার কাজ হলো আমার আদেশ মেনে চলা। আর একজন রাজা সামনে এসে বলে, বাংলার মানুষকে শেষ করে আপনি ইংল্যান্ডকে ধনী করতে চান? আপনি শাসক না, আপনি শোষক। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। ফার্গুসন সাথে সাথে ওই রাজাকে শুট করে দেয়। এরপর একজন এসে ফার্গুসনকে ডাঙ্কনের সাথে রঘু ডাকাতের ঝামেলার কথা খুলে বলে। পরে ফার্গুসন ডাঙ্কনের সাথে বসে আলোচনা করে, আপাতত আমাদের খাজনা ও নীল সংগ্রহে মনোযোগ দিতে হবে, তারপর রঘু ডাকাতকে শাস্তি দেওয়া হবে। রঘু সবাইকে নিয়ে দেবীর পুজো দিতে যাচ্ছিল, তখন বজলু পাগলা দৌড়ে এসে জানায়, অহিন্দ্র বর্মনের লোকেরা খাজনা আর নীল ডাঙ্কনের নীলকুঠিতে পাঠাচ্ছে, আমি নিজ চোখে দেখে এলাম। রঘুর মা বলে, ওই অহিন্দ্র রাজা আর ফার্গুসন মিলে যত নিরীহ মানুষের রক্ত খেয়েছে, এই মাটিতে তার হিসাব দিতে হবে। এটাই আমার স্বপ্ন। মা রঘুকে ডেকে আশীর্বাদ করে, যেন সে লক্ষ্য অর্জন করতে পারে। এ সময় একজন লোক এসে রঘুর মায়ের পায়ে পড়ে বলে, আমাদেরকে রক্ষা করুন, দালালরা আমাদের গ্রামে আসছে গ্রামের মেয়েদের তুলে নিয়ে যেতে। রঘু জিজ্ঞেস করে, কোন গ্রাম? লোকটা জানায়, মহাদেবপুর। মাকে সাথে নিয়ে রঘু চলে যায় মহাদেবপুর গ্রামে। দরজা ভেঙে ঢুকে পড়ে দালালের ঘরে, উদ্ধার করে মেয়েদের, আর দালালকে শায়েস্তা করে বলে, আর যদি এমন হয় শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হবে। এরপর গ্রামের সবার সামনে দিয়ে 2 হাত বেঁধে দালালদের নিয়ে যাওয়া হয়। তখন গ্রামের সবাই ডাকাত মার নামে জয়ধ্বনি দিতে থাকে। এরপর দেখা যায় একদল যাযাবর ব্যবসায়ীকে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত, বেচা বিক্রি হচ্ছে না। পথে তাদের দেখা হয় এক সাধু বাবার সাথে। সবাই বাবার কাছে আশীর্বাদ চায়। বাবা আশীর্বাদ করেন আর জানতে চান, এখান থেকে রুদ্রপুর কত দূরে? লোকগুলো জানায়, সে তো এখনো 3 কোষ, আপনি কার কাছে যাবেন? বাবা বলে, মায়ের একটা কাজ আছে, গুরুর নির্দেশ। লোকটা বলে, বাবা আপনি আমাদের সাথে চলেন, পথে ডাকাতের ভয় আছে। বাবা বলে, কোন ডাকাত? রঘু? লোকটা হেসে বলে, না না, রঘু ডাকাত তো জমিদারদের লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়, সে তো সাক্ষাৎ দেবতা। বাবা বলে যে, তার গল্প আমিও শুনেছি, আমিও তার কাজের ভক্ত। রঘুর মা গুঞ্জার মাথায় তেল দিচ্ছিল। গুঞ্জা মাকে জিজ্ঞেস করে, মহাদেবপুর থেকে যে মেয়ে দুটোকে উদ্ধার করা হলো, ওই মেয়ে দুটোর এখন কি হবে? মা বলেন, রঘু দায়িত্ব নিয়েছে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। গুঞ্জা অভিমানী গলায় বলে, রঘু সবাইকে দেখে, আমাকেই দেখে না। মা জিজ্ঞেস করে, তোর আবার কি হলো? গুঞ্জা বলে, কেন, আমাকে বিয়ে করবে না? মা জিজ্ঞেস করে, ও কি তোকে বলেছে? গুঞ্জা বলে, বলে নাই, বলায়া নিব, ছুরি ধরে বলবো বিয়ে করা মায়। মা হেসে বলে, ছুরির আগায় কি ভালোবাসা পাওয়া যায়? রঘু হলো পাহাড়ি নদীর জল, ভালোবাসলে নিজে থেকে কাছে আসবে। পাহাড়ি ঝর্ণা থেকে ডুব দিয়ে ওঠে রঘু, একটু পরে গুঞ্জা ওঠে। দুজনের দেখা হয়।
গুঞ্জা আহ্লাদ করে বিয়ের কথা বলে। রঘু ডাকাত মাকে বলে দেওয়ার ভয় দেখায়। গুঞ্জা হেসে বলে, ডাকাত মা সব জানে, তাকে বলে লাভ নেই। রঘু গুঞ্জাকে তোয়ালে জড়িয়ে দিয়ে বলে, তুই আমার লড়াইয়ের সাথী, আমার সবচেয়ে ভালো বন্ধু। গুঞ্জা আফসোস করে বলে, ভরসা করলে তো বিয়া করতি। রঘু যেতে যেতে বলে, বাজারে যাচ্ছি, তোর জন্য ভালো কিছু পেলে নিয়ে আসব। রাজা অহিন্দ্রবর্মনের লোকেরা কিছু নিরীহ মানুষকে ধরে নিয়ে আসে। অহিন্দ্র একটা শিশু বাচ্চাকে নিয়ে সামনে আসে। উপস্থিত সবাই ভয়ে কাঁপছিল। বাচ্চাটার মা অহিন্দ্রর সামনে এসে ছেলের জীবন ভিক্ষা চায়। অহিন্দ্র বাচ্চাটাকে ছেড়ে দেয়। এরপর একজনকে অহিন্দ্রর সামনে ফেলা হয় আর বলা হয় যে এই লোকটাই মহাদেবপুরের দালালদের খবর রঘুকে দিয়েছিল। অহিন্দ্র রেগে বলে, তোরা বুঝিস না কেন? রুদ্রপুরে আমার দিকে কেউ মাথা তুলে তাকালে সেই মাথার কোনো দাম থাকে না। এই বলে সে লোকটাকে মেরে দেয়। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায়। অহিন্দ্র তার সেনাপতি ভীমরাজকে বলে, এবার ইঁদুরের গর্তে ঢুকেই ইঁদুরকে মারব। ভীমরাজ বলে, কিন্তু রঘুর দল তো শত্রুকে ঢুকতেই দিবে না। অহিন্দ্র বলে, শত্রুকে দিবে না, বন্ধুকে তো দিবে। এরপর দেখা যায় সেই সাধু বাবাকে। সে চলে এসেছে রুদ্রপুরের বাজারে। বজলু পাগল তার থেকে এক ছড়ি কলা নেয়। পাগলা হেসে বলে, আপনি অনেক ভালো, আমাদের ডাকাত মায়ের মতো। এরপর বাজারে আসে রঘু। বাজারের এক কোণে খেলা দেখানো হচ্ছিল। মাথায় তরমুজ রেখে দূর থেকে নিশানা করতে হবে। রঘু সেদিকে এগিয়ে যায়। খেলা দেখাচ্ছে এক সুন্দরী রমণী। চোখ তার কালো কাপড় দিয়ে বাঁধা। এক নিশানা এসে তরমুজ আলাদা করে ফেলে। সবাই যখন খেলা দেখায় ব্যস্ত, তখন একটা ছেলে চুপিসারে সবার কোমর থেকে টাকার থলে চুরি করছিল। এবার মেয়েটি চোখের কাপড় খুলে সন্ধে সন্ধে সবাইকে মাতিয়ে রাখে। আর তখনই চোখ পড়ে রঘুর দিকে, সাথে রঘুর কোমরে থাকা টাকার থলের দিকে। তারপর মেয়েটা বলতে থাকে, তার নাম সৌদামিনী। এখানে কে আছে এমন মরদ যে তরমুজ মাথায় নিয়ে তার নিশানার সামনে দাঁড়াতে পারবে? সৌদামিনী চোখ বেঁধে নিশানা করবে। আছে কি এমন কোনো মরদ? কেউ কথা বলছিল না। সৌদামিনী রঘুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আছে সাহস? রঘু মুচকি হেসে সামনে গিয়ে দাঁড়ায়। সৌদামিনী তার কাছে গিয়ে সব ঠিকঠাক করে দেয়। তখন দুজনের চোখে চোখে প্রণয় হয়। এরপর সৌদামিনী তার নিজের চোখ বেঁধে নেয়। রঘু তো মিনির দিকে তাকিয়ে আছে। মিনি ছুরিটা ছুঁড়ে মারে। এই ফাঁকে ওই চোর রঘুর কোমর থেকে টাকার থলে নেয়ার চেষ্টা করে। রঘু এক হাতে ওই চোর আর অন্য হাতে ছুরিটাও ধরে ফেলে। আসলে এটাই হলো মিনির পেশা, সবাইকে মাতিয়ে রেখে সবার টাকা চুরি করা। মিনি ভয় পেয়ে যায়। রঘু তাকে জিজ্ঞেস করে, যাবার মতো ঠিকানা আছে? মিনি না করে। রঘু তাকে ঘোড়ায় চড়তে বলে। মিনি উঠে পড়ে। রঘু তাকে নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। রঘুকে দেখে গুঞ্জা দৌড়ে আসে আর জানতে চায়, বাজার থেকে কি নিয়ে আসলি আমার জন্য? রঘুর পেছন থেকে উকি দেয় সৌদামিনী। ডাকাত মা এসে জানতে চায়, মেয়েটা কে? মিনি নিজেই তার পরিচয় দেয়। পাশ থেকে একজন বলে, বাহ, রাজা তো রানী নিয়ে এসেছে। মিনি জানতে চায়, আপনারা কারা? একজন বলে ওঠে, ও রঘু ডাকাত। মিনি সাথে সাথে চমকে ওঠে আর ছুরিটা বের করে বলে, রঘু হোক আর ডাকাত হোক, গায়ে হাত দিলে হাত কেটে ফেলবো। অর্থাৎ মিনির চিন্তা যে রঘু তার সাথে মজা করার জন্য সাথে নিয়ে এসেছে। ডাকাত মা এগিয়ে এসে বলে, তোদের গায়ে ফুলের টোকাও লাগবে না, থাকিস কোথায় তোরা? সৌদামিনী বলে, ভীমরাজের লোকেরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সাথে তার বাবা মাকেও। মিনি আরও বলে, এরপরই সে ছুরি চালানো শিখেছে আর তার সাথের দুজন শিখেছে চুরি করা। পাশ থেকে পেটুক নামের একজন বলে, রঘু, তুই তো একদম গুণের ঝুড়ি নিয়ে এসেছিস, তোর সাথে জমবে ভালো। এইভাবে সবাই খুনসুটিতে মেতে ওঠে। কিন্তু তাতে গুঞ্জার একদমই ভালো লাগে না। সবাই চলে যায়। এরপর গুঞ্জা তাদের অন্য লোকদের কাছে গিয়ে বলে, তোমরা ওই মেয়ে আর ছেলে দুইটাকে পরখ না করে ওদেরকে দলে নিলে কেন? সবাই বলে যে রাজা আর মা ভালো মনে করছে বলেই তো দলে নিছে, মায়ের উপর তো কথা বলা যাবে না। গুঞ্জা আরও রেগে যায় আর বলে যে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে ছেলে মেয়েগুলো কোথা থেকে এসেছে? কোনো উদ্দেশ্য আছে কি না? ওরা যা বলল সবাই বিশ্বাস করে নিল। দলের কি কোনো নিয়ম নাই? রঘু সেই পাহাড়ি ঝর্ণায় গোসল করছিল। সৌদামিনী হাঁটতে হাঁটতে সেখানে চলে যায়।
রঘুকে দেখে তার মধ্যে দুষ্টু অনুভূতি জাগে, তাই সে হারিয়ে যায় কল্পনায় গানের রাজ্যে। গান শেষ হলে সে তার গলায় কিছু একটা অনুভব করে। গুঞ্জা বলে যে, রঘু শুধুই আমার, মা থাকতে দিয়েছে থাক, রঘুর দিকে তাকালে বাঁচবি না। দলের নিয়ম হলো সবাই একসাথে খাবার খাওয়া। সেদিন রঘু সবার সাথে নিয়ে খাবার খাচ্ছিল। তখন সে সৌদামিনীর কাছে ভাত চেয়ে নেয়। মিনি ভয়ে ভয়ে গুঞ্জার দিকে তাকায় আর রঘুকে ভাত দেয়, যেটা দেখে গুঞ্জা ভাত ছুঁড়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। মা গিয়ে গুঞ্জাকে সান্ত্বনা দেয়। ওদিকে ভীমরাজ রাজা অহিন্দ্রকে বলছিল, তীর নিশানায় লেগেছে, রঘুর খবর পাওয়া গেছে। সেই পাগল বজলুকে ধরে এনে অহিন্দ্রর পায়ে ফেলা হয়। নায়েব বলে, হুজুর, ও একটা শেয়ানা পাগল, ওর মাথা কেটে জঙ্গলে পাঠিয়ে দেই, তাহলে রঘু জেনে যাবে। অহিন্দ্র বলে যে, মাথা কাটলে তো মাথা আসবে না, জঙ্গলে ঢোল পিটিয়ে জানিয়ে দিন দেশদ্রোহী বজলু পাগল রাজার হাতে বন্দি। ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হয় যে রঘু ডাকাতের সঙ্গী বজলু ডাকাতকে ফাঁসি দেওয়া হবে। এই শাস্তি সবার জন্য শিক্ষা হয়ে থাকবে, যেন কেউ রাজার সাথে বেইমানি করার সাহস না করে। রঘুর কাছেও এই খবর পৌঁছে যায়। ফাঁসির কথা শুনে রঘু মানসিকভাবে ভেঙে পড়ে। তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। রঘুর বাবা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গ্রামবাসীকে উৎসাহ দিত। তখন বজলু রঘুর সঙ্গী ছিল। ঠিক তখনই অহিন্দ্রবর্মন এসে রঘুর বাবাকে তুলে নিয়ে যায় আর রঘুর সামনে তাকে দড়িতে ঝুলিয়ে দেয়। সেদিন হাজার চেষ্টা করেও রঘু তার বাবাকে বাঁচাতে পারেনি। রঘু সবার সামনে প্রতিজ্ঞা করে সে বেঁচে থাকতে আর কেউ ফাঁসিতে ঝুলবে না। বজলুর হাতে দড়ি বেঁধে গ্রামবাসীর সামনে দিয়ে ফাঁসির মঞ্চে আনা হয়। বজলু চিৎকার করে এদিক ওদিক খুঁজতে থাকে, কোথায় রঘু? গ্রামবাসী কানাঘুষা করতে থাকে। শেষ অবধি রঘু কি তাহলে বজলুকে মরতে দিবে? উপস্থিত ইংরেজ অহিন্দ্রকে বলে, কই তোমাদের ডাকাত? সে তো দেখি কাপুরুষ, সামনে আসার সাহস পাচ্ছে না। অহিন্দ্র একজনের কাঁধে পা রেখে বলে, যে নিজের দলের লোককে মারতে দেয় সে কিভাবে তোদেরকে বাঁচাবে? বজলু পাগলও কাঁদতে কাঁদতে বলে, রঘু ভাই, তুমি এলে না। অহিন্দ্র ইশারা দেয়, জল্লাদ রশিতে টান দেয়, আর তখনই মঞ্চ ভেঙে বেরিয়ে আসে রঘু আর অহিন্দ্রের উদ্দেশ্যে বলে, বিধাতা হবি তুই আর বিধান দিবে রঘু। এরপর এই গ্রামে আর একটাও ফাঁসি হবে না, যদি হয় রঘু আসবে আর তোদের জানিয়ে ডাকাতি করবে। এরপর রঘু একে একে সবাইকে শেষ করে দেয় আর রঘুর লোকেরা অহিন্দ্র আর ইংরেজকে বন্দি করে ফেলে। কিন্তু এবারই দেখা যায় এক চমক। রঘুরা এখানে থাকায় ওদিকে রঘুর গ্রামের সেই সাধু বাবা, সে ডাকাতমাকে একদম মেরে দেয়। শুধু ডাকাতমাকে না, পুরো গ্রামবাসীকে একে একে শেষ করতে থাকে। ডাকাতমা সাধু বাবার পরিচয় জানতে চায়। সে তার নাম বলে দুর্লভ রায়। আজ থেকে তোর রাজত্ব শেষ, আর তোর রঘুও শেষ। ওদিকে রঘু বজলুকে ঘোড়ায় চড়িয়ে চলে যেতে থাকে আর অহিন্দ্র বন্দুকের নিশানা করে। আরো একজনকে তীর নিশানা করতে দেখা যায়। এরপরই একটা বোম ব্লাস্ট হয়। রঘুর নিথর দেহ পড়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। পাশেই পড়ে আছে বজলুর মৃতদেহ। একদিকে রঘু বজলুকে ধরে নিয়ে চিৎকার করছিল, অন্যদিকে অহিন্দ্রের লোকেরা সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। রঘু কোনো মতে গ্রামে ফিরে আসে। এসে দেখে চারদিকে শুধু মৃতদেহ, আর সব পুড়ে ছাই হয়ে গেছে। সারি সারি পড়ে আছে রঘুর আপনজনেরা। এই তো কিছুক্ষণ আগেও যারা রঘুর সাথে ছিল, এখন সবাই মৃত। গুঞ্জা কাঁদতে কাঁদতে বলে, আমাদের ভালোবাসার আর কেউ রইল না। সবাইকে নদীর পাড়ে নিয়ে শেষ বিদায় জানানো হয়। তখন সবারই মনে পড়ে এই ডাকাতমাই বিভিন্ন সময় তাদেরকে আশ্রয় দিয়েছিল। চোখের জলে সবাইকে বিদায় জানানো হয়। তারপর রঘুরা কয়েকজন মিলে খালি হাতে গ্রাম ছেড়ে চলে যায়। লুকিয়ে জঙ্গল পার হয়ে নদী পাড়ি দিয়ে তারা একটা বাজারে যায়। তখন একজন বৃদ্ধ লোক রঘুকে দেখে চিনতে পারে আর রঘুকে বলে, অহিন্দ্রবর্মন যদি জানতে পারে আপনি বেঁচে আছেন, তাহলে এখনই আপনাকে শেষ করে দিবে। এই বলে লোকটা তাকে আড়ালে নিয়ে যায়। অহিন্দ্র নায়েবকে একটা খুলি দেখিয়ে বলে, এটা কার জানেন? মহেশপুরের এক রাজার। আমার রাজ্য দখল করতে চেয়েছিল, ওর এই হাল করেছি। তখন সেখানে আসে দুর্লভ, যে কিনা রঘুর গ্রামের সবাইকে মেরেছিল। অহিন্দ্র তাকে বিপুল পরিমাণ অর্থ দিতে গিয়েও থেমে যায় আর বলে যে, আগে রঘুর মাথা আনো, তারপর এই টাকা তোমার। ওদিকে সেই লোকটা রঘুদেরকে নিজের বাড়িতে নিয়ে খাবার খাওয়ায়। তারপর রঘুকে বলে যে, জঙ্গলে আমার পরিচিত একটা জায়গা আছে, আপনারা যদি সেখানে গিয়ে থাকেন তবে কেউ খুঁজে পাবে না।
উপায় না থাকায় রঘুরা সেখানেই চলে যায়। নতুন জায়গা খুঁজে নেয়। সবাই মিলে আবারও নতুন করে ঘর বাঁধা শুরু করে। রঘু মন খারাপ করে বসেছিল। সৌদামিনী তার কাছে যায়। রঘু আফসোস করে বলে, এটা কোনো জীবন হলো? তোমাদের জন্য একটু ডাল ভাতও জোগাড় করতে পারি না। ডাকাত মা সব সময় অন্যদের জন্য লড়তে বলতো, কিন্তু কি দুর্ভাগ্য, ওদেরকেই বাঁচাতে পারলাম না। সৌদামিনী বলে, তোমার বুকে রাগ অভিমান পাথর হয়ে আছে। যাও, ডাকাত মা বজলু পেটুক ঠাকুর, এদের সবার প্রতিশোধ নাও। গুঞ্জা একা একা বসেছিল। সে সৌদামিনীকে ডেকে বলে, তুই কি রঘুকে ভালোবাসিস? মরতে পারবি ওর জন্য? সৌদামিনী কাছে এসে বলে, মরব বলেই তো ভালোবেসেছি। গুঞ্জা অভিমান করে চলে যাচ্ছিল। মিনি তাকে থামিয়ে বলে, তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? গুঞ্জা বলে, বাসলেই কি, ও তো আমাকে ভালোবাসে না। মিনি বলে, সব ভালোবাসা তো এক হয় না গুঞ্জা। তোমার মতো এত ভালো বন্ধু ও কোথায় পাবে বলো তো, যে ওর জন্য গোটা দুনিয়া ছুরির ডগায় রাখতে পারে। মিনি আরো বলে, আমাদের খুব বিপদ। ডাকাতমার খুনিরা আমাদের খুঁজছে, রঘুকেও খুঁজছে। এরপরই দেখা যায় সেই শঙ্করকে, যে রঘুদের আশ্রয় দিয়েছিল। দুর্লভ তার ঘরে ঢুকে তার বউ বাচ্চাকে জিম্মি করেছে। মহেন্দ্র নীল দিয়ে গোসল করছিল। তখন ফার্গুসান সেখানে আসে আর বলে যে এখন মজা করার সময় না। শুনেছি রঘু এখনো বেঁচে আছে, ও বারবার আপনাকে হারিয়ে দিচ্ছে। মহেন্দ্র বলে, রঘুর মৃত্যুর খবরের পর সব প্রজারা ঠিকঠাকভাবে খাজনা আর নীল পাঠাচ্ছে। আপনার সাথে হাত যখন মিলিয়েছি, হিসাবও মিলিয়ে দেব। অপেক্ষা করেন, রঘুর মাথাও পেয়ে যাবেন। সৌদামিনী আর গুঞ্জা একটা মন্দিরে গিয়েছিল পূজা করতে। তখন তাদের সামনে শঙ্করকে ফেলা হয় আর তাদেরকে ধরে এনে দুর্লভের সামনে আনা হয়। দুর্লভ নিজেই তার পরিচয় দেয়। ডাকাতমাকে দিয়ে শুরু করেছে, এবার গুঞ্জাদের মারা হবে, তারপর রঘু। কিন্তু বললে কি আর হয়ে যায়? রঘু ওই মন্দিরেই উপস্থিত ছিল, কারণ দুর্লভ যখন শঙ্করকে বন্দি করে তখন রঘুর লোক সেটা দেখেছিল। রঘু আগে থেকেই দুর্লভের পিছনে লোক লাগিয়ে রেখেছিল, কারণ সে জানত একমাত্র শঙ্করের মাধ্যমেই রঘুর খোঁজ পাওয়া যেতে পারে। দুর্লভ রঘুর সামনে দাঁড়াতেই পারে না। দেখে মনে হয় বাঘের সামনে যেন একটা পিঁপড়া লাফালাফি করছে। রঘু এক কোপে দুর্লভকে দুই ভাগ করে দেয়। এরপর পুরোহিত তার সামনে আসে আর তাকে উঠে দাঁড়াতে বলে, কারণ ওই পুরো গ্রাম এখন রঘুর পাশে থাকতে চায়। তারা বলে যে, কে বলেছে তোমার দল নেই? চেয়ে দেখো, আমরা সবাই তোমার দল। মহেন্দ্র বর্মনের কাছে দুর্লভের মাথা রাখা হয়। মহেন্দ্র সেটা দেখে বলে, লাভ ক্ষতি বুঝে নেওয়ার সময় এসেছে। যত দ্রুত সম্ভব আমাদের সমস্ত টাকা ফার্গুসানের কাছে পাঠাতে হবে। নায়েব জানায়, সব হিসাব তৈরি আছে, শুধু নবাবগঞ্জের বিক্রম রায়ের খাজনাটা এখনো আসেনি। ডাকা হয় বিক্রম রায়কে। তিনি বলেন, পরশু তার মেয়ের বিয়ে, তাই সে একটা নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছে। বিয়ে হয়ে গেলেই সে সব খাজনা মিটিয়ে দিবে। নায়েব তার হাত থেকে নিমন্ত্রণ পত্রটা নিয়ে পড়া শুরু করে, কিন্তু সেটা ছিল রঘুর চিঠি, যেখানে লেখা ছিল সে আসবে এবং কোষাগারের সব টাকা লুট করে নিবে। রাজা বিক্রম হাত জোর করে মহেন্দ্রর কাছে সাহায্য চায়, কারণ মেয়ের বিয়েতে রঘু আসলে তার মান সম্মান সব শেষ। মহেন্দ্র তাকে আশ্বাস দিয়ে বলে, বাড়িতে যান, বিয়ের আয়োজন করেন। রঘু কত বড় মায়ের বেটা সেটা আমি দেখে নেব। রাজা বিক্রম ফিরে গিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করে। সে মাত্রই গর্ব করে বলছিল, রঘু এখানে আসার সাহস পাবে না। ঠিক তখনই তার সামনে এসে একটা তীর এসে বেঁধে আর একে একে রঘুর সৈন্যরা প্রবেশ করতে থাকে। রাজার সব সৈন্যদেরকে শেষ করে রঘু চলে যায় উপরতলায়, যেখানে বিয়ের আয়োজন চলছিল। রাজা বিক্রম সামনে এসে বলে, আজ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আজ শুধু আমার সৈন্য না, রাজা মহেন্দ্রর সৈন্যরাও আছে। রঘু মুচকি হাসে, কারণ অনেক আগেই কৌশলে সব সৈন্যকে শরবতের সাথে বিষ মিশিয়ে শেষ করে দেওয়া হয়েছে। সৌদামণি চলে যায় কোষাগারে, সেখানে থাকা সব স্বর্ণ লুট করে নেয়। এবার রঘু বিক্রমকে মারতে চায়। তখন বিক্রমের রানী সামনে এসে দাঁড়ায়। রঘু তাকে সম্মানের সাথে বলে, আপনার স্বামী মহেন্দ্র আর ইংরেজদের সাথে হাত মিলিয়ে প্রজাদের সবকিছু লুটে সম্পদের পাহাড় গড়েছে। ওনার মতো রাজাদের জন্য আমাদের মতো ডাকাত তৈরি হয়। রানীমা রঘুকে বুঝতে পারে এবং সে নিজের গায়ের সব গয়না খুলে দেয়। সাথে সাথে উপস্থিত সব মেয়েরা তাদের গয়না খুলে দিতে থাকে। যখন রাজকন্যা তার গয়না খুলে দিচ্ছিল, তখন রঘু তাকে থামিয়ে বলে,
তোমার এই দাদা খালি হাতে তোমাকে শ্বশুরবাড়ি পাঠাবে না। এরপর রঘু নিজে উপস্থিত থেকে বোনকে বিদায় দেয়। ওদিকে অহিন্দ্র বর্মন তো রেগে আগুন, সে ভীমরাজকে মেরেই ফেলবে, কিন্তু তার আগে তাকে একটা সুযোগ দেয় এবং কিছু একটা বুদ্ধি শিখিয়ে দেয়। রঘু লুট করা সব সোনাদানা গ্রামবাসীর মাঝে বিলিয়ে দেয়। তখন সবাই খুশিতে রঘুর নামে স্লোগান দিতে থাকে। এ সময় দুইটা মেয়ে এসে রঘুকে প্রণাম করে। রঘু তাদেরকে চিনতে পারে না। তারা নিজেদের পরিচয় দিয়ে বলে, আমরা সেই যে দালালের হাত থেকে তুমি রক্ষা করেছিলে, সেই দুজন মেয়ে। আমাদের এই গ্রামে বিয়ে হয়েছে এবং ওই দুজন রঘুর নামে পূজা দেওয়ার জন্য সৌদামিনীকে সাথে নিয়ে যেতে চায়। গুঞ্জা পাশেই দাঁড়িয়ে তাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। পরদিন সৌদামিনী ওই দুজনের সাথে পুজো দিয়ে ফিরছিল। তখন ভীমরাজ তাদের পথ আটকায় আর সৌদামিনীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখন তাকে বাঁচাতে সামনে আসে গুঞ্জা। দুজন সমান তালে ভীমরাজের সৈন্যদের সাথে লড়তে থাকে। সৌদামিনী অবাক হয়, কারণ গুঞ্জা তাকে বাঁচাতে এসেছে। লড়াইয়ের একটা পর্যায়ে সৌদামিনীর কপালে আঘাত লেগে পড়ে যায়। তখন গুঞ্জা একাই লড়তে থাকে, কিন্তু ভীমরাজ একসময় গুঞ্জার পেটে আঘাত করে। দূরে রঘুকে ঘোড়া নিয়ে আসতে দেখা যায়, কিন্তু তার আসার আগেই গুঞ্জাকে মেরে সৌদামিনীকে নিয়ে যায় ভীমরাজ। রঘু যখন আসে, গুঞ্জা তার কোলে মাথা রেখেই মারা যায়। রঘু তার সৈন্যদের নিয়ে চলে যায় নীলকুঠিতে, আর প্রথমেই শেষ করে দেয় ভীমরাজকে। তারপর ধরা হয় ডাঙ্কনকে। রঘু তাকে নীলের মধ্যেই চুবিয়ে মারে, কিন্তু সৌদামণি সেখানে ছিল না। দেখা যায় মিনিকে একটা জাহাজে বেঁধে রাখা হয়েছে, আর জাহাজে নীল বোঝাই করা হচ্ছে। তখন রঘু সেখানে চলে যায়। তাড়াতাড়ি জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রঘু জাহাজে উঠে পড়ে। এখানে তুমুল ফাইটিং শুরু হয়। একে একে সবাইকে শেষ করে উদ্ধার করে সৌদামিনীকে, তারপর শেষ করে সেই ইংরেজকে। আর ঠিক তখনই রঘুর পেট ভেদ করে ছুরি বেরিয়ে আসে। পেছন থেকে তাকে আঘাত করেছে অহিন্দ্র বর্মন, আর রঘুকে বলে, রুদ্রপুরে একজনের কথাই চলবে। এদেশের মানুষ পায়ের নিচে ছিল, পায়ের নিচেই থাকবে। সৌদামিনী অহিন্দ্রকে মারতে তেড়ে আসে, কিন্তু অহিন্দ্র তাকে ধরে ফেলে, আর সে রঘুর পুরো দলকে কিভাবে মেরেছে সেসব বলতে থাকে। যে কথাগুলো রঘুর মনে শক্তি যোগায়, আর সে উঠে অহিন্দ্রকে আঘাত করে। রঘু মনের সব ব্যথা মনে করতে থাকে, আর অহিন্দ্রকে আঘাত করতে থাকে। ওপারে চলে যায় অহিন্দ্র। তারপর সৌদামিনীকে নিয়ে জাহাজ থেকে লাফ দেয়। এরপর থেকেই বাংলা মুক্তি পায় ইংরেজদের নীলকরের হাত থেকে। আর এখানেই শেষ হয় রঘু ডাকাতের গল্প। গল্পটা কেমন ছিল? দেবের মুভি দেখে আগের যেমন ফিল হতো, এই মুভিটা কি সেই অনুভূতি জাগাতে পেরেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।